স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশের বিভিন্ন জেলায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ার কারণে অনেক স্কুলে বন্ধ হয়েছে ক্লাস ও পরীক্ষা। এদিকে দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। কারণটা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া হয়, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। ফ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। স্বস্তিকা, আজকে তো সকাল থেকে টানা বৃষ্টি, তো আপনি রয়েছেন আবহাওয়া অধিদপ্তরে, পূর্বাভাস নিয়ে আর কি তথ্য রয়েছে জানাবেন? সারা দেশের মতো রাজধানীতেও কিন্তু সেই সকাল থেকে কালো মেঘ হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়ার যে সতর্কতা সেটা কিন্তু এক সপ্তাহ যাবৎ এরকম ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং থাকবে, তেমনটি জানানো হয়েছে। আমি এই মুহূর্তে আবহাওয়া অফিসে রয়েছে এবং আমাদের সাথে একজন আবহাওয়াবিদ রয়েছে। সারা দেশের সহ রাজধানীর যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, সেটির যে সার্বিক তথ্য রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব আবহাওয়াবিদের কাছ থেকে। যেটা হচ্ছে, বৃষ্টি ইতিমধ্যে আপনার গত 2 দিন থেকে হচ্ছে এবং গত 24 ঘন্টা অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা ইতিমধ্যে যে রিপোর্ট পেয়েছি, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার নিকলিতে 160 মিলিমিটার। এর সাথে সাথে আপনার ভোলা, বরিশাল, পটুয়াখালী, তারপর কুমিল্লা, ফেনী, এইসব 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জায়গায় ভারী বর্ষণ হয়েছে এবং এই যে চলমান বৃষ্টি, এটা আগামী মাসের 4-5 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। তারপর থেকে বৃষ্টি কমে যাবে, তাপমাত্রা আবার বাড়তে থাকবে। সেক্ষেত্রে হয়তো আপনার ফার্স্ট উইকের পরে যে আবার সেকেন্ড উইক থেকে আবার অনেক জায়গায় তাপমাত্রা 36 উপর উঠে যাবে। কাছে যদি একটু জানতে চাই যে এই বৃষ্টিতে ফসলের আসলে কতটা ক্ষতির আশঙ্কা থাকছে, কারণ শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে ফসলে ইম্প্যাক্টটা পড়বে। তবে যেটা হচ্ছে, ধরেন আপনার যদি 3-4 দিন পরে যদি যেসব ফসল তোলার মতো, আমরা 3-4 দিন যদি অপেক্ষা করা হয়, সেক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে সামনে হয়তো 3-4 তারিখে পরে বৃষ্টি অনেকটা ড্রাই হয়ে যাবে, আর সেক্ষেত্রে বৃষ্টি যখন কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেক উন্নতি হবে। সেক্ষেত্রে ফসল তুলতে কোনো সমস্যা হবে না। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ঢাকায় 6টা থেকে 9টা পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় রেকর্ড হয়েছে? ঢাকাতে যেটা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাদ বাকি অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, সেগুলো রেকর্ড হয়তো আমরা আর 10-20 মিনিটের মধ্যে পেয়ে যাব। আর যদি আমরা সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করি গত 24 ঘন্টায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জ নিকলিতে 160 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। তাছাড়া অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি 100 মিলিমিটার উপরেও অনেক 4-5 জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। মোটামুটি খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশনের কিছু অংশ ছাড়া সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হয়েছে, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন একজন আবহাওয়াবিদ এবং তিনি সারা দেশের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং কতদিন এই ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকবে এবং সেই ক্ষেত্রে ফসলের কতটুকু ক্ষতি হবে, সার্বিক বিষয়টি আসলে আমাদের জানানোর চেষ্টা করছিলেন এবং এই সময়ের যে সার্বিক যে আবহাওয়ার পরিস্থিতি সেটি আসলে জানিয়েছেন এবং যেখানে কিন্তু সতর্কতার কথাও বলা হয়েছে যে সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোকে সতর্কতা দেওয়া হয়েছে
এবং কৃষকের যে ফসলের যে জায়গাটি রয়েছে, কারণ যেহেতু শিলাবৃষ্টি হবে সেই জায়গাটি রয়েছে। সারা দেশের মতো রাজধানীরও কিন্তু একই পরিস্থিতি রয়েছে। আমরা সকাল থেকেই আসলে দেখেছি যে এই ঝুম বৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে অফিসগামী মানুষের যেমন সমস্যা হয়েছে, সেরকম অনেক স্কুল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে বৈরী আবহাওয়ার কারণে। নুজ আজাদ, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। শশিকা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দেশের বিভিন্ন জেলায় বজ্রমেঘ ও বায়ুচাপের তারতম্যের কারণে ব্যাপক বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালী সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি উজানে ঢলের কারণে আমাদের এই সোমেশ্বরী সুন্দর এবং যাতায়াত ব্যবস্থাপনার যে নির্মিত যে কাঠের সেতুটি আজকে হঠাৎ করে পানি ঢলের কারণে নদীর পূর্ব পারের অংশে নষ্ট হয়ে গেছে এবং ডুবে গেছে। অতর্কিত বন্যায় আজকে বাঁশো কাঠের সেতু উপরে পানি উঠে যাওয়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে। এখন যে পানি আসে, পানির পর থেকে যে হ্যাঁ তার ব্রিজ দেওয়াই ফারানোর মতো কোনো বন্দোবস্ত নেই। দর্শক, পটুয়াখালী থেকে বিস্তারিত জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে এবং স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে এই বিষয়ে জানাবেন। নুজহাত, পটুয়াখালীতে কিন্তু গতকাল থেকেই থেমে থেমে গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকালে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছিল, তবে দুপুর ১১টা সাড়ে ১১টা থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়। গত ২৪ ঘন্টায় গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলায় কিন্তু ১১৪.০ ডিগ্রি সেলসিয়াস ১14.০ মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি, উপকূলীয় এই পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচণ্ড বজ্র মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে। ছোট বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে। নদ নদীর পানির উচ্চতাও কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসের চাপও কিন্তু অনেকটা বেড়েছে। এই কারণে স্থানীয়দের মাঝে এক ধরনের যে বন্যার পূর্বাভাস সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বজ্র মেঘের সঙ্গে কিন্তু ঘন ঘন আকাশের যে গর্জন, সেই গর্জন কিন্তু শোনা যাচ্ছে এবং ঘন ঘন কিন্তু আসলে বিদ্যুৎ চমকাচ্ছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু আসলে পটুয়াখালী সহ দেশের ১৬ অঞ্চলের উপর দিয়ে কিন্তু ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে যে কোনো সময় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর নদীবন্দর সমূহকে কিন্তু ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে দিতে বলা হয়েছে এবং দেশের পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর সহ দেশের চাপ সমুদ্র বন্দরকে কিন্তু ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। তো নুজহাত, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দর্শক, শুনছিলাম পটুয়াখালীর আবহাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান। চরম দুর্ভোগে দিন কাটছে দেশের বিভিন্ন জেলার এসএসসি পরীক্ষার্থীদের। টানা বৃষ্টিতে কুমিল্লা নগরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরের কুমিল্লা ঈশ্বর পাঠশালা কেন্দ্রে পরীক্ষার সময় বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। ক্লাসরুম পানিতে ডুবে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদেরকে বেঞ্চের ওপর পা তুলে পরীক্ষা দিতে হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী ও নগরবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে। এদিকে মৌলভীবাজারের কাশীনাথ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। হবিগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। তবে শ্রমিক সংকট ও জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ধান কাটায়। ফসল ঘরে তুলতে গিয়ে হারভেস্টার মেশিনে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। ফলে এবার লাভের চেয়ে লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। লোকসান পোষাতে এবছর ধানের ন্যায্য মূল্য চান তারা। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এবছর যে বোরো জমি চাষ হয়েছে, বিশেষ করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত টাকা নেওয়ার কারণে কৃষকরা লোকসানের সংখ্যায় পড়েছে। কৃষকরা বলছেন যে হারভেস্টার মালিকরা চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ার কারণে তারা এই যে জমির ধান কাটতে পারছেন না। যে হারভেস্টার গুলা জমিতে ধান কাটার কাজ করছে, তারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। খুব লক্ষ্য আছে এই তেলের দর বাড়ানো, এই যে মেশিন ধান কাটার মেশিনে এরা খুব টাকা বেশি নিতেছে। গত বছর আমরা যে গাড়িতে ধান কাটাইতাম ১৭০০ থেকে ১৮০০, এবার ৩৫০০।
এরা গাড়ি ঘোড়া চালাইতে পারে না। 15 থেকে 20 লিটার তেল দেয়, 100 লিটার তেল লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় খাটিয়ে সেরে এরা বন্ধ করে তো রাখায় গাড়ি। কৃষকের ধান বিচ্ছা ভাই 5,000 খরচ হয়ে কিলো 7,000 থেকে 8,000। আমার অঞ্চলের মাঝে ক্ষেত্র ফোন করে সেরে এখন আমরা আছি খুব বেকায় দায়, আমরা ফসল তুলতে পারতাছি না। আমাদের সরকার আমাদের কৃষকের বাঁচানোর উপলক্ষে মনে করেন যে ধানের রেটটা একটু বাড়াইতে, ন্যায্য মূল্য আমরা পাইতাম। জেলায় 432টি হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। তবে জ্বালানি তেলের সংকটের কারণে অনেক হারভেস্টার মেশিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা এখন কথা বলবো একজন হারভেস্টার মালিকের সাথে। আমরা জানবো যে আসলে তারা তেল কোথা থেকে সংগ্রহ করছেন এবং খরচ এবছর তাদের কেমন বেড়েছে। তেল পাম্পে থেকে সংগ্রহ করছি। তেল হচ্ছে পাম্পে পাওয়া যাচ্ছে না, প্রতিদিন 20 থেকে 25 লিটার পাওয়া যায়। আমার গাড়ির তেল লাগে প্রতিদিন 100 লিটারের মতন, বাইরে থেকে অতিরিক্ত দরে কিনতে হচ্ছে। এই জন্য আমাদের পোষা যায় এবং আগের থেকে জমিও কম কাটি, প্রতিদিন 10 থেকে 15 কেয়ার। সময় মতো জমির ধান গড়ে তুলতে কৃষকদের সহযোগিতা করছে প্রশাসন। পাম্প থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে তাদের কার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং ইউনো মহোদয় দুজনে যৌথ স্বাক্ষরে একটি কার্ড দেওয়া হবে, তেলের স্লিপ দেওয়া হবে। সেই স্লিপের মাধ্যমে তারা তেল নিতে পারবে। যদি অনেক সময় যদি তেলের ইয়ে হয় তাহলে রেশনিং এর মাধ্যমে তারা দিবে। কৃষকের দাম তলিয়ে যেতেছে, তারা হারভেস্টারের স্লিপ নিয়ে আসে প্রশাসন থেকে, কিন্তু তেল নাই, ডিজেল দিতে পারতেছি না। যেখানে আমার আজকে 25,000 লিটার তেল দরকার, আমি 1 লিটার তেল আজকে পাই নাই। আমি গতকালকে আমার নামে বরাদ্দ হয়েছে মাত্র 2,000 লিটার অকটেল, যেখানে আমার প্রতিদিন 5,000 লিটারের চাহিদা। এখানে 8 দিন পরে মাত্র 2,000 লিটার তেল পাইছি। কারে দেবো কারে না। এবছর হবিগঞ্জে 1,23,848 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,94,400 মেট্রিক টন। দ্রুত সময়ে জমির ফসল গড়ে তুলতে জ্বালানি তেলের সংকট সমাধানে দাবি জানিয়েছেন কৃষকেরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে রংপুর থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক সহ 3 জন এবং হাসপাতালে নেয়ার পর 2 জন মারা যায়। এই ঘটনায় আহত হয় 11 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কুড়িগ্রাম 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত গতির এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা, কিন্তু দেখার যেন কেউ নেই। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার দাপট এখন নিত্যদিনের বাস্তবতা। নেই কোনো লাইসেন্স, নেই গতির নিয়ন্ত্রণ, আর এই অনিয়ন্ত্রিত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ। আমি ওয়াইফকে প্রথমে জানাই নেই যে ওর বাচ্চাটা নাই। 2024 সালের সেপ্টেম্বরের ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে রাজধানীর বাসায় ফিরছিলেন শাহিদ আহমেদ, কিন্তু বেপরোয়া একটি ব্যাটারি চালিত রিকশা তছনছ করে দেয় তাদের পৃথিবী। স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এরই মধ্যে শেষ হয়ে যায় তার গর্ভের সন্তান। অভিশপ্ত এই দিনের কথা ভুলতে পারছেন না শাহিদ। হসপিটাল থেকে আমি রিপোর্টটা নেওয়ার আগ পর্যন্ত আমার হার্ট মনে হচ্ছিল যে আমার হার্ট বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি যখন রিপোর্টটা পাই, একটা আমি শিওর যারা প্রথমবার বাবা হয়েছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারে যে আমি যখন দেখি যে আমার বাচ্চার হার্টবিটটা নাই, এরপর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছে। তিনি জানান, সন্তান হারানোর শোকের সাথে শুরু হয় তাদের মানসিক বিপর্যয়। শাহিদের স্ত্রী সাইমা আক্তার মিম মেডিকেল শিক্ষার্থী হওয়ায় শারীরিক মানসিক কষ্টের পাশাপাশি তার পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়। আমরা যারা প্রথম বাবা হওয়ার ফিলিংস যারাই পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা জানে যে বাবা হব, আসবে, এই ফিলিংসের উপরে দুনিয়ার কোনো ধরনের ফিলিংস থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এখনও অবধি আমি আমার প্রথম বাচ্চা, ও বাচ্চাটা থাকলে হয়তো 1-1.5 বছর বয়স হয়তো, আমরা এখনও মিস করি।
আর সারা জীবন মিস করব। আর আমি চাই না যে আর কারো এই এত বড় অপূরণীয় ক্ষতিটা হোক। চিকিৎসকরা জানান ব্যাটারি চালিত রিকশার যাত্রীর পাশাপাশি চালকদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। 1626 জন অ্যাক্সিডেন্টাল রোগীর চিকিৎসা দিয়েছে এমার্জেন্সি ভিত্তিতে ঈদের মধ্যে। সেখানে অটো চালিত অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 387। একটি মানুষ ধরি প্রতিদিন টানা গাড়ি চালায়, এটি যে শুধু যে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই আপনার ব্যাপারটা প্রযোজ্য তা না, ড্রাইভারের নিজের স্বাস্থ্যগত দিক থেকেও এটা আমি মনে করি যে এক ধরনের ঝুঁকি। শাহিদ আহমেদের জীবনের ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অব্যবস্থাপনার চরম এক প্রতিফলন। একটি স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ ছড়লে টনক নড়বে প্রশাসনের? এই অবৈধ অনিয়ন্ত্রিত মরণফাঁদগুলো কি এভাবেই রাজপথে দাপিয়ে বেড়াবে? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে, শিগগিরই শুরু হবে উৎপাদন। মধ্যপ্রাচ্য সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকটে বিকল্প ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর যে অল্প কয়েকটি দেশ পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করে তাদের কাতারে যুক্ত হলো বাংলাদেশ। শুনলে জটিল মনে হলেও খুবই সরল ও সাধারণভাবে কাজ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক কেন্দ্রে আছে 2টি রিঅ্যাক্টর। এর ভেতরে ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজনের মাধ্যমে তৈরি করা হয় অতি উচ্চ তাপমাত্রা। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 আইসোটোপ। জ্বালানি লোড করার জন্য ইউরেনিয়াম অক্সাইডের ছোট পেলেট বা দানা তৈরি করা হয়। তারপর সেগুলো ধাতব নলে ভরে একত্রিত করা হয়। এরপর বিশেষ ক্রেন বা রিফুয়েলিং মেশিনের মাধ্যমে এটি রিঅ্যাক্টর কোরের ভেতরে পানির নিচে স্থাপন করা হয়। উচ্চ তাপমাত্রায় ওই পানিকে বাষ্পে রূপান্তর করা হয়, আর সেই বাষ্পে ঘুরবে টারবাইন, উৎপাদিত হবে বিদ্যুৎ। তবে এতে পোড়াতে হবে না কোনো কয়লা, গ্যাস বা ডিজেল। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চায়না, যুক্তরাজ্য, রাশিয়ার মতো পরাশক্তি ছাড়াও প্রতিবেশী ভারত, পাকিস্তান, কানাডা, জাপান, জার্মানি, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ডের মতো 32টি দেশ এই আণবিক জ্বালানি উৎপাদন করে। তবে পারমাণবিক কর্মযজ্ঞ হওয়ায় ঝুঁকিও রয়েছে। এর বড় উদাহরণ 1986 সালে চেরনোবিল বিপর্যয়। ওই বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে, যা ছড়িয়ে যায় পুরো ইউরোপে। 2011 সালে জাপানের ফুকুশিমা আণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে মারাত্মক দুর্ঘটনা। 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামির কারণে এই বিপর্যয় ঘটে। তবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। নিরাপত্তার জন্য একাধিক স্তরে স্বয়ংক্রিয় ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে কোনো দুর্ঘটনা দেখা দিলে তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে প্ল্যান্ট। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। কিশোরগঞ্জে নারী ও তরুণদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কুটির শিল্প। কেউ গৃহস্থালী কাজের ফাঁকে যুক্ত হচ্ছেন কুটির শিল্পে, আবার কারোর জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। একটু সহযোগিতা পেলে এই শিল্প বিদেশেও ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। একসময় কাজের সন্ধানে কেউ ছুটতেন ঢাকায়, কেউ আবার স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হওয়ার। কিন্তু এখন সেই সুযোগ মিলছে গ্রামেই। ঘরে বসে কাজ করছেন অনেকে। কেউ তৈরি করছেন ঘড়ির বক্স, কেউ জুয়েলারি বক্স বা মানি ব্যাগ। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি হচ্ছে এসব নানা আসবাবপত্র। ঢাকায় আমি কি করবো? ঢাকা 50,000 60,000 টাকা পাবো, বাসা ভাড়া, রুম ভাড়া, দোকান বাকি, এগুলো কিছু হয় না। অনেকেরই এই সুযোগটা দিছে, ঠিক আছে। মনে করুন আর্থিকভাবে আমরা ভালো পর্যন্ত চলতেছি। তো গ্রামের মেয়ে আমাদের পক্ষে কুটির শিল্পটাই সহজ। এই কাজটা ভালো মতো করতে পারলে আর্থিক স্বাবলম্বী হওয়া যাবে। জেলায় নিবন্ধিত উদ্যোক্তার সংখ্যা এখন 1,500-এর বেশি। তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি তৈরি পণ্যের বাজারজাতকরণে সহায়তা করছে বিসিক। ঋণ প্রদান করার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো নতুন শিল্প হয়েছে বা আমাদের, তখন আমরা সেগুলো পরিদর্শন করি, তাদেরকে প্রাথমিক পরামর্শ দেই, তাদেরকে কারিগরি তথ্য প্রদান করা হয়। কিশোরগঞ্জ সদরের মিরগঞ্জ এবং করিমগঞ্জ উপজেলার চাঁদপুর ও ইসলামপুরে উদ্যোক্তার সংখ্যা জেলার অন্যান্য এলাকার চেয়ে বেশি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় সময়ে সকাল 7টা থেকে বুথে বুথে ভোট গ্রহণ শুরু হয়। তার আগে ভোর 5টা থেকে শুরু হয় মক পোলিং, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোট যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করিয়ে নেওয়া। এর আগে 23 এপ্রিল 152টি আসনে প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় লিটন দাসের দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের, তাই দ্বিতীয় ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।